ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। ইতিমধ্যেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষিত হয়ে গিয়েছে এবং এতদিনে নিশ্চয়ই প্রত্যেকে সেই বিষয়ে অবগত। তো সেই এন্ট্রান্স এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদেরকে জীবন বিজ্ঞানের উদ্ভিদ ও প্রাণী হরমোন এই টপিক থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্র্যাকটিস করাবো, যেই প্রশ্নগুলো বিগত বছরের কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে। তো এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য দুটো ইম্পর্ট্যান্ট সেশন রেখেছি। তো আশা রাখবো এই দুটো সেশন থেকেই তোমরা এই চ্যাপ্টার থেকে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে। তো এই ধরনের সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে প্রদত্ত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়। দেখো এখানে চারটে গ্রন্থি দেওয়া রয়েছে, এই চারটে গ্রন্থির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়, ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। তো সবার প্রথমে অন্তঃক্ষরা গ্রন্থি কী জিনিস সেটা আমরা জেনে নেব, ঠিক আছে। দেখো অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যেসব গ্রন্থি থেকে এক বা একাধিক হরমোন খরিত হচ্ছে, ঠিক আছে, এবং সেই খরিত হরমোনটা কোনো রকম নালীর সাহায্য ছাড়াই, ঠিক আছে, সরাসরি কিন্তু রক্তে মিশ্রিত হয়ে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। মানে এদের কি হচ্ছে, এদের কোনো রকম রক্ত নালীর প্রয়োজন হচ্ছে না, রক্তটা সরাসরি হরমোনগুলো কিন্তু রক্তে মিশ্রিত হয়ে যাচ্ছে, মিশ্রিত হয়ে প্রবাহিত হয়ে তারা তাদের টার্গেট স্থানে কিন্তু পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলোই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। যেমন কী কী রয়েছে, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি এবং অ্যাড্রিনাল গ্রন্থি, ঠিক আছে। আবার এই অন্তঃক্ষরা গ্রন্থি আরেকটা নাম রয়েছে, সেটা হলো অনাল গ্রন্থি। কি বললাম? অনাল। অনাল গ্রন্থি বা এর ইংরাজি টার্মটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে। অনেক সময় ইংলিশ টার্মটা দিয়েও কিন্তু প্রশ্ন চলে আসে, এন্ডোক্রাইন গ্রন্থি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে পিটুইটারি এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থি এবং অ্যাড্রিনাল গ্রন্থিও কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লালা গ্রন্থি, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই লালা গ্রন্থি কী টাইপের গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি না বহিঃক্ষরা গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি তো নয়, তাহলে না বহিঃক্ষরা না মিশ্র গ্রন্থি। দেখো লালা গ্রন্থি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। কি বললাম? বহিঃক্ষরা গ্রন্থি, বা যেটাকে বলা হচ্ছে সোনাল গ্রন্থি, ঠিক আছে, বা কি বললাম? সোনাল, বা যেটাকে বলা যায় নালীযুক্ত। মানে এই ধরনের যে বহিঃক্ষরা গ্রন্থি এদের কিন্তু নালীর প্রয়োজন, ঠিক আছে। আর মনে রাখবে বহিঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু এনজাইম নিঃসৃত হয়। যে লালা গ্রন্থি এখান থেকে দেবে অ্যামাইলেজ, ঠিক আছে, মল্টেজ, এই ধরনের উৎসেচক তারা কিন্তু নির্গত হয়। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সবসময় কিন্তু হরমোন নিঃসৃত হচ্ছে, এটা কিন্তু মনে রাখবে যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু হরমোন নিঃসৃত হয়। আর এই যে বহিঃক্ষরা গ্রন্থি বা সোনাল গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এখান থেকে কিন্তু এনজাইম, কি বললাম, এনজাইম নিঃসৃত হয়, ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং, ঠিক আছে, বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং আবিষ্কৃত প্রথম হরমোন সেটা কি? সেটা হচ্ছে সিক্রেটিন, যার প্রধান কাজ কি? ঠিক আছে, এই যে বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং এই দুইজন বিজ্ঞানী 1905 সালে, কি বললাম, 1905 সালে প্রথম হচ্ছে হরমোন আবিষ্কার করেন, যেটা হচ্ছে সিক্রেটিন। তাহলে এটা কিন্তু আরেকটা প্রশ্ন যে প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কি, বা প্রথম হরমোনটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তো এখানে প্রশ্নে বলছে এই যে বেলিস এবং স্টার্লিং এই দুইজন বিজ্ঞানী সিক্রেটিন নামক হরমোনটা আবিষ্কার করেছিলেন। তো এই সিক্রেটিন হরমোনটার কাজ কি? লালা নিঃসরণ করা, অগ্নাশয় রসের ক্ষরণ উদ্দীপ্ত করা, ঘর্মক্ষরণের সহায়তা করা, না অন্ত্রে HCl এর ক্ষরণটা হ্রাস করা? তো সঠিক উত্তর কী হবে? দেখো সিক্রেটিনের কাজ হচ্ছে যখন অন্ত্রে এই আম্লিক খাদ্যমণ্ডটা এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে, তখন কি হচ্ছে অন্ত্রটা ক্ষারীয় প্রকৃতির, যখন এই আম্লিক খাদ্যমণ্ডটা আসছে তখন সিক্রেটিন কি করছে, সিক্রেটিন তখন কি করছে বাইকার্বনেট ক্ষরণ করছে, বাইকার্বনেট ক্ষরণ করে ওই অম্লটাকে কিন্তু প্রশমিত করে নিচ্ছে, করে কিন্তু আবার ক্ষারীয় জায়গায় পৌঁছে দিচ্ছে। এই কাজটা করছে কিন্তু সিক্রেটিন হরমোন, ঠিক আছে। তো এই কাজটা করার জন্যই কিন্তু সিক্রেটিন ওখান থেকে বাইকার্বনেট নিঃসরণ করছে, ঠিক আছে। তো মনে রাখবে এই বাইকার্বনেট, এই যে সিক্রেটিন হরমোন এটা হচ্ছে পেপটাইড ধর্মী হরমোন।
এটাকে নোট করে নিও যে এটা হচ্ছে পেপটাইড ধর্মী হরমোন। দেখো হরমোনে অনেক প্রকার টাইপ রয়েছে, পেপটাইড ধর্মী, প্রোটিন ধর্মী, স্টেরয়েড ধর্মী, ঠিক আছে। তো তার মধ্যে এটা হচ্ছে পেপটাইড ধর্মী হরমোন সিক্রেটিন, ঠিক আছে, যার কাজটা তোমাকে বললাম। তো এর কাজ কি হলো তাহলে? মেনলি অগ্নাশয় রসের ক্ষরণটাকে উদ্দীপ্ত করা, ঠিক আছে। কি করছে? অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই অগ্নাশয় রসের ক্ষরণটাকে উদ্দীপ্ত করছে। যখনই আম্লিক খাদ্যমন্দটা অন্ত্রে এসে পৌঁছাচ্ছে, অন্ত্রটা অনেকটা ক্ষারীয় প্রকৃতির, তাহলে ওই আম্লিকটাকে প্রশমিত করার জন্য সিক্রেটিন কিন্তু বাইকার্বনেটকে নিঃসরণ করছে। সেই বাইকার্বনেটটা ওই আম্লিকতাটাকে প্রশমিত করছে, নিউট্রালাইজ করে নিচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল সিক্রেটিনের প্রসেসটা কোনভাবে কাজটা করছে, ঠিক আছে। তো এই বিজ্ঞানী বেরলিস এবং স্টার্লিং 1905 সালে কিন্তু এই সিক্রেটিন আবিষ্কার করেছিলেন, যেটা পেপটাইড ধর্মী হরমোন, ঠিক আছে। মনে থাকবে প্রত্যেকের। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের কোনটি বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি উভয় রূপেই কাজ করে না। দেখো এই যে না, এই না কথাটা কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই না। এখন পরীক্ষাতে এই নাবাচক প্রশ্ন খুব আসে, সেই জন্য আমি তোমাদের বলি, বারবার বলে আসি যে প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। এই যে দেখো না বা নয়, এই ওয়ার্ডটা আমরা কিন্তু প্রশ্নতে দেখতে পাই না পরীক্ষার সময়। অনেকেই কিন্তু এই ভুলটা করে আসো, যার ফলে তোমরা একটা ভুল উত্তরকে চুজ করে চলে আসো। তো সেই জন্য প্রশ্নটা আমাদের ভালোভাবে পড়তে হবে। তো বলেছে কি, কোনটা বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থি উভয় রূপে কাজ করে না। মানে এখানে যে চারটে গ্রন্থি রয়েছে, এই চারটে গ্রন্থির মধ্যে কোনটা মিশ্র গ্রন্থি নয় সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কেননা মিশ্র গ্রন্থি হলো এমন গ্রন্থি যেসব গ্রন্থির মধ্যে কিন্তু অনাল এবং সোনাল, মানে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকার বৈশিষ্ট্য কিন্তু থাকবে, সেগুলি হবে কিন্তু মিশ্র গ্রন্থি। কিন্তু এখানে বলেছে উভয় রূপে কাজ করে না, তাই চারটের মধ্যে কোনটা মিশ্র গ্রন্থি নয়। দেখো মিশ্র গ্রন্থির এক্সাম্পল রয়েছে অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। তাহলে দেখো এখানে অগ্নাশয় রয়েছে, শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে, এই তিনটেই কিন্তু মিশ্র গ্রন্থি, ঠিক আছে। তাহলে কোনটা হবে? অপশান এ হবে সঠিক উত্তর, পিটুইটারি, ঠিক আছে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ, পিটুইটারি গ্রন্থি। এটা কি গ্রন্থি? এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। কি বললাম? এটা হচ্ছে অন্তঃক্ষরা বা যেটাকে বলা হচ্ছে অনাল গ্রন্থি, ঠিক আছে। মনে থাকবে প্রত্যেকের। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে ইনসুলিন দিয়ে ইনসুলিনের চারটে কাজ দেওয়া রয়েছে। বলছে রক্তে শর্করা বৃদ্ধি করে, রক্তে শর্করা হ্রাস করে, রক্তবাহের সংকোচন ঘটায় এবং অপশান ডিতে রয়েছে দুগ্ধক্ষরণ ঘটায়। তাহলে ইনসুলিন কোন কাজটা করে? না, ইনসুলিন কি করছে? ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করছে। মানে কি করছে? ইনসুলিন রক্তে শর্করাটাকে হ্রাস করছে। যদি রক্তে শর্করার পরিমাণ বেশি হয়ে যায় তখন আমরা সুগার বলি না, সুগার বেড়েছে, মানে ডায়াবেটিস বেড়েছে। তো ইনসুলিন কি করছে? রক্তে শর্করার পরিমাণটা হ্রাস করছে। যদি ইনসুলিনের শরীরে অভাব ঘটে তখন কি হবে? রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যাবে, মানে ডায়াবেটিস মেলিটাস হয়ে যাবে, তাই তো। তো আমার কি বলেছে এখানে, ইনসুলিনের কাজ কোনটা? ইনসুলিনের কাজ কি হবে? অপশান বি হবে সঠিক উত্তর, যে রক্তে শর্করার পরিমাণটা কমানোই হচ্ছে ইনসুলিনের কাজ, ঠিক আছে। এবার এই প্রসঙ্গে আমরা জেনে নেব এই ইনসুলিন হচ্ছে পলিপেপটাইড ধর্মী হরমোন। কি বললাম? এটা হচ্ছে পলিপেপটাইড ধর্মী হরমোন। এবং এখান থেকে এটা মনে রাখতে হবে এই ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হচ্ছে। মনে রাখবে ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। কি বললাম? ইনসুলিন ক্ষরিত হচ্ছে বিটা কোষ থেকে, ঠিক আছে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হচ্ছে ইনসুলিন। তাহলে আলফা কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হবে? আলফা কোষ, মনে রাখবে আলফা কোষ থেকে ক্ষরিত হবে গ্লুকাগন। কি বললাম? গ্লুকাগন, ঠিক আছে। তাহলে আলফা গেল, বিটা কোষ গেল, আর ডেল্টা কোষ থেকে, তো মনে রাখবে ডেল্টা কোষ থেকে গঠিত হচ্ছে কিন্তু, মানে নিঃসৃত হচ্ছে সোমাটোস্ট্যাটিন। কি বললাম? সোমাটোস্ট্যাটিন হরমোন, সোমাটোস্ট্যাটিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য খুব বারবার পরীক্ষায় আসে। তাহলে মনে রাখবে এই প্রশ্নটা কিন্তু খুব আসে, এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ না আলফা কোষ, ঠিক আছে। মনে রাখবে বিটা কোষ থেকে কিন্তু নিঃসৃত হচ্ছে ইনসুলিন, আর আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন, ঠিক আছে। এবং ডেল্টা কোষ থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এই তিনটে জিনিস কিন্তু মনে রাখতে হবে। আর দেখো বললাম কি, ডায়াবেটিস মেলাইটাসে কিন্তু ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে। বোঝা গেল প্রত্যেকের ইনসুলিনের কাজ কি। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই।
বলছে যেটির অত্যধিক ক্ষরণের ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে সেটি কোনটি? থাইরক্সিন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং অপশান ডিতে আছে এদের কোনোটিই নয়। ঠিক আছে, তো মনে রাখবে থাইরক্সিন হরমোনের কিন্তু অত্যধিক ক্ষরণের ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। তো থাইরক্সিন হরমোনের কিছু কাজ আমরা দেখে নেব। বলছে এই হরমোন কোষে অক্সিজেন গ্রহণের মাত্রাকে বাড়িয়ে দিয়ে বিএমআরটাকে বাড়িয়ে দিচ্ছে। বিএমআর মানে কি? বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, কি বললাম? বেসাল মেটাবলিক রেট হচ্ছে বিএমআর এর পুরো নাম। ঠিক আছে, তো কী করছে? বিএমআরটাকে বাড়িয়ে দিচ্ছে। সেই জন্য এই হরমোনটার কিন্তু আরেকটা নাম রয়েছে। কি নাম রয়েছে? মনে রাখবে, ক্যালোরিজেনিক হরমোন। এই হরমোনকে বলা হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, তখন তোমার অ্যান্সার কি হবে? থাইরক্সিন হরমোন। ঠিক আছে, এই হরমোনের ফলে হৃদস্পন্দনের হারও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবং দেখো দেহের বৃদ্ধি ও পরিস্ফুটনে কিন্তু সাহায্য করছে। তো দেহের বৃদ্ধি ও পরিস্ফুটনে সাহায্য করে বলে এই হরমোনকে আবার অ্যানাবলিক হরমোনও বলা হয়। ঠিক আছে, এবং অস্থি ও মস্তিষ্কের বৃদ্ধি ও পরিস্ফুটনও কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে এই থাইরক্সিন হরমোন। এগুলো হচ্ছে থাইরক্সিন হরমোনের কাজ, একটু নোট করে নিও প্রত্যেকে। ঠিক আছে, তাহলে কোন হরমোনে অত্যধিক ক্ষরণের ফলে রক্তচাপ বৃদ্ধি হচ্ছে? অপশানে হয়ে যাবে সঠিক উত্তর থাইরক্সিন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বোঝা নিচের কোন হরমোনটিকে আপদকালীন হরমোন বলা হয়? ঠিক আছে, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, ভেসোপ্রেসিন এবং অপশান ডিতে আছে ইনসুলিন। তো মনে রাখবে আপদকালীন হরমোন বা যাকে বলা হচ্ছে কি জরুরিকালীন বা জরুরি ভিত্তিক। ঠিক আছে, আপদকালীন অবস্থায় বা জরুরি অবস্থায় কিন্তু মানবদের হৃদস্পন্দনের হার, কার্ডিয়াক আউটপুট, রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে এই অ্যাড্রিনালিন হরমোন। তাই অপশানে হবে কিন্তু সঠিক উত্তর। এই অ্যাড্রিনালিন হরমোনকেই আপদকালীন হরমোন বা জরুরি ভিত্তিক বা জরুরিকালীন হরমোন বলা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের কোন হরমোনটি নিউরো হরমোন? দেখো আমরা হরমোনটি একটু আগেই পড়লাম যে যেসব জৈব রাসায়নিক পদার্থ জীবের একটা নির্দিষ্ট কোষগুচ্ছ থেকে নিঃসৃত হয়ে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে কিন্তু অংশগ্রহণ করছে এবং তারপর কি করছে, ক্রিয়ার শেষে কিন্তু সে বিনষ্ট হয়ে যাচ্ছে, তাকেই বলা হচ্ছে কিন্তু হরমোন। তাই তো? তো এটা বলছে কি নিউরো হরমোন। তো নিউরো হরমোন আর কিছুই নয়, স্নায়ুকোষ থেকে যেসব রাসায়নিক পদার্থ নিঃসৃত হচ্ছে তাদেরকেই বলা হচ্ছে কিন্তু নিউরো হরমোন। তো এই চারটে অপশানের মধ্যে কোনটা নিউরো হরমোন এটা কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে। প্রথমে রয়েছে অক্সিটোসিন, তারপরে রয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং অপশান ডিতে আছে এসিটিএইচ মানে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, এই তিনটেই কিন্তু হরমোন। একমাত্র অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন এই দুজন হচ্ছে নিউরো হরমোন। ঠিক আছে, এরা কিন্তু একাধারে হরমোন আবার তার সাথে কিন্তু নিউরো হরমোনও। ঠিক আছে, অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন। বোঝা গেল প্রত্যেকের? তো এবার আমরা অক্সিটোসিনের কাজ দেখে নেব, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। দুগ্ধ ক্ষরণে সহায়তা করে, মনে রাখবে এটা কিন্তু দুগ্ধ ক্ষরণ করতে সাহায্য করছে। এবার যদি বলে দুগ্ধ ক্ষরণে উদ্দীপনা মানে উদ্দীপ্ত করছে কে, গ্রন্থিকে, স্তন গ্রন্থিকে দুগ্ধ ক্ষরণে উদ্দীপিত করছে কে, তখন হয়ে যাবে কিন্তু প্রোল্যাকটিন। ঠিক আছে, সেই প্রশ্ন রয়েছে, পরে আলোচনা করব। কিন্তু এই অক্সিটোসিন কিন্তু দুগ্ধ ক্ষরণে সহায়তা করছে। ঠিক আছে, এবং দেখো প্রসবকালে জরায়ুর পেশি সংকোচনে সাহায্য করে এবং নিষেকের সময় মহিলার প্রজনন পথে শুক্রাণু স্থানান্তরণে সাহায্য করছে এই অক্সিটোসিন হরমোন। ঠিক আছে, খুব কিন্তু ভাইটাল কাজ করছে আমাদের দেহেতে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু বারে বারে অক্সিটোসিনের কাজ দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং তার সাথে এই যে এই প্রশ্নটা নিচের কোন হরমোনটি নিউরো হরমোন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। ওই যে 2,4-D এটা কোন কাজে ব্যবহৃত হয়? 2,4-D, তাই 2,4-D এর পুরো নাম হচ্ছে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। অনেক সময় কিন্তু 2,4-D এর পুরো নাম জানতে চাওয়া হয়, সেই জন্য কিন্তু আমি তোমাদের সামনে লিখে রেখে দিয়েছি। 2,4-D এর পুরো নাম হলো 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, যেটা কি কাজে ব্যবহৃত হয়? আঘাতনাশক রূপে, না ভিটামিন রূপে, না সার রূপে, না পতঙ্গনাশক রূপে? মনে রাখবে 2,4-D হচ্ছে আগাছানাশক রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে, কি বললাম? আগাছানাশক রূপে বা উইডিসাইড।
উইডিসাইড, এটা হচ্ছে ইংলিশ টার্মটা। অনেক সময় কিন্তু ইংলিশ টার্মটা যখন বাংলায় লিখে চলে আসে, নিচের কোন পদার্থটি উইডিসাইড হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো মনে রাখবে 2,4D। চলো পরের প্রশ্নে। বলছে স্ত্রী দেহের ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে কোন হরমোন নিঃসৃত হয়? কোথা থেকে? না, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে এই 4টে হরমোনের মধ্যে কোন হরমোনটা নিঃসৃত হচ্ছে সেটা কিন্তু তোমাকে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো অপশান রয়েছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং হচ্ছে রিল্যাক্সিন। তো এই 4টে হরমোনের মধ্যে কোনটা ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয় সেটাই কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। তো দেখো, তো মনে রাখবে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনটা তোমাদের আমি এক জায়গাতে তুলে ধরেছি যাতে তোমাদের গুলিয়ে না যায়। ঠিক আছে, তো ইস্ট্রোজেন হচ্ছে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে কিন্তু নিঃসৃত হয়েছে, আর প্রোজেস্টেরন হচ্ছে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে নিঃসৃত হচ্ছে। পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে, আমরা কিন্তু প্রত্যেকে বারবার গুলিয়ে ফেলি। ঠিক আছে, তো মনে রাখবে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল এখান থেকে নিঃসৃত হচ্ছে ইস্ট্রোজেন, এবং কর্পাস লিউটিয়াম এখান থেকে নিঃসৃত হচ্ছে কিন্তু প্রোজেস্টেরন। বোঝা গেল? তাহলে এখানে প্রশ্নে কি বলেছে যে কোন হরমোনটা গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত হচ্ছে, মানে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, ইস্ট্রোজেন। টেস্টোস্টেরন তো শুক্রাশয় লেডিকের আন্তর্কোষ থেকে নিঃসৃত হচ্ছে, এটা শুক্রাশয় নিঃসৃত হরমোন, এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে পুরুষ হরমোন, তাই তো? এটা কিন্তু স্ত্রীদের পাওয়া যায় না, এটা পুরুষদের পাওয়া যায়, তাই তো? আর দেখো ইস্ট্রোজেন বললাম, প্রোজেস্টেরন বললাম, আর রিল্যাক্সিন এটা হচ্ছে কিন্তু অমরা বা প্লাসেন্টা থেকে নিঃসৃত হচ্ছে। কি বললাম? অমরা বা প্লাসেন্টা, এখান থেকে কিন্তু নিঃসৃত হচ্ছে রিল্যাক্সিন হরমোন। ঠিক আছে, যেটা কিন্তু গর্ভাবস্থার সময় কিন্তু ওই জোড়ার মুখটাকে প্রসারিত করতে সাহায্য করে। প্রসবের সময় যখন সন্তান প্রসব হয় সেই সময় কিন্তু জোড়ার মুখটাকে প্রসারিত করতে সাহায্য করে এই রিল্যাক্সিন হরমোনটা। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে নিচের কোন হরমোন ব্যবহৃত হয়? অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন এবং রিল্যাক্সিন, এই 4টে হরমোনের মধ্যে কোনটা বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে ব্যবহৃত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেক পরীক্ষায় বারবার এসেছে। তো মনে রাখবে জিব্বেরেলিন হচ্ছে সঠিক উত্তর। এই জিব্বেরেলিন হরমোন কিন্তু বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। ঠিক আছে, এবং পাতা, ফুল ও ফলের আয়তন বৃদ্ধি করে, পুষ্প, মুকুল ও কাক্ষি মুকুলে পরিস্ফুরণ ঘটায়। ঠিক আছে, এবং মনে রাখবে পার্থেনোকার্পি, এটা কিন্তু পার্থেনোকার্পিতেও সাহায্য করে। যদি অপশানেতে অক্সিন থাকে তখন কিন্তু আগে অক্সিনটা চুজ করবে, আর যদি তোমাদের ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন হয় তখন কিন্তু অক্সিন, জিব্রেলিন দুটোই হবে। ঠিক আছে, যদি ক্যাটাগরি 1 টাইপের প্রশ্ন হয় এবং অক্সিন, জিব্রেলিন দুটোই অপশানে রয়েছে তাকে কিন্তু অক্সিন চুজ করবে যদি বলা হয় কোন হরমোনটা পার্থেনোকার্পিতে সাহায্য করে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের কি বলতে চাইলাম আমি? তাহলে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে জিব্রেলিন সাহায্য করছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে মাছের কৃত্রিম প্রজননের সময় কোন হরমোন ব্যবহার করা হচ্ছে? মাছের কৃত্রিম প্রজনন করানোর জন্য অ্যাড্রিনালিন, থাইরক্সিন, পিটুইটারি এবং অপশান ডিতে আছে এদের কোনোটিই নয়। দেখো মাছ তো সাধারণ পদ্ধতিতে তার নিষেক প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করছে, কিন্তু যদি আমি অত্যাধুনিক পদ্ধতি মানে আমি কৃত্রিম পদ্ধতি ইউজ করি বারবার, আমি তাহলে কি সুবিধা তো রয়েছেই, যে কোনো কৃত্রিম প্রসেসের সুবিধা তো রয়েছেই। তো সেই প্রসেসটা করার জন্য আমাকে মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাসটাই কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, দিয়ে সেটা স্ত্রী ও পুরুষ মাছে কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয়, দিয়ে ওই বদ্ধ জলাশয়টি কিন্তু প্রজনন করানো হচ্ছে। ঠিক আছে, তো এই পদ্ধতিকে বলা হচ্ছে প্রণোদিত প্রজনন। ঠিক আছে, বা ইংলিশে বলা হচ্ছে ইনডিউসড ব্রিডিং। ইনডিউসড ব্রিডিং, তো এই ইনডিউসড ব্রিডিংয়ে মনে রাখবে পিটুইটারি গ্রন্থি ব্যবহার করা হচ্ছে। অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে মাছের কৃত্রিম প্রজননের সময় কোন হরমোন ব্যবহার করা হচ্ছে? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে? বলছে নিচের কোনটি থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন নয়? দেখো আবার নয়, তাই তো? তো এই 4টে অপশানের মধ্যে কোনটা থাইরয়েড গ্রন্থি নিঃসৃত নয় সেটাই কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। দেখো ক্যালসিটোনিন, এটা কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়।
ট্রাইআয়োডোথাইরোনিন মানে T3, এটাও কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে। ইনসুলিন একটু আগে আমরা পড়লাম, কি পড়লাম, অগ্নাশয়ের কোথা থেকে নিঃসৃত হচ্ছে, অগ্নাশয়ের আইলেস অফ ল্যাঙ্গারহেন্সের বিটা কোষ থেকে নিঃসৃত হচ্ছে, বিটা কোষ থেকে নিঃসৃত হচ্ছে ইনসুলিন। আর থাইরক্সিন তো থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল, ইনসুলিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয় এবার দেখে নিই। থাইরক্সিন বা টেট্রাআয়োডোথাইরোনিন যেটাকে T4 বলা হচ্ছে, ট্রাইআয়োডোথাইরোনিন যেটা T3 এবং ক্যালসিটোনিন, এই তিনটে হরমোন কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোন হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? কি বললাম, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে কোন হরমোন সাহায্য করে? অক্সিন, কাইনিন, জিব্বেরেলিন এবং হচ্ছে অপশান ডিতে রয়েছে এদের কোনোটিই নয়। তো মনে রাখবে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু অক্সিন। ঠিক আছে, তাহলে এবার আমরা অক্সিনের কাজ কী কী দেখে নেব। দেখো, অক্সিন মেনলি কিন্তু উদ্ভিদের বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই অক্সিজেনের প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয়, কোষ আয়তনে প্রসারিত হয়, ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি পায়, কাক্ষি মুগুলের বৃদ্ধিটা ত্বরান্বিত হয়, মানে উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ঠিক আছে, সব কিছু কিন্তু এই অক্সিজেনের প্রভাবে ঘটছে। এছাড়া অক্সিজেনের প্রভাবে যেটা বললাম, যেটা প্রশ্নে এসেছে যে ট্রপিক চলন, ঠিক আছে, যে ট্রপিক চলন, দেখো ফটোট্রপিক চলন, জিওট্রপিক চলন, এইসব কিন্তু নিয়ন্ত্রণ করছে কিন্তু অক্সিন। ঠিক আছে, মানে পুরো ট্রপিক চলনটাই কিন্তু নিয়ন্ত্রণ করছে অক্সিন। ঠিক আছে, এবং অক্সিজেন কী বলছে, অপরিণত অঙ্গের, উদ্ভিদের যেসব অপরিণত অঙ্গ রয়েছে তাদের অকাল পতন, পাতা, মুকুল, ফুল, ফল, এইসব যে অঙ্গগুলো রয়েছে এদের অকাল পতন রোধ করছে কিন্তু অক্সিন। ঠিক আছে, এবং অক্সিজেনের প্রভাবে যেটা সব থেকে বড়, মানে বড় কাজ অক্সিজেনের, যেটা পরীক্ষায় খুব বারবার আসে, ঠিক আছে, সেটা হচ্ছে অক্সিজেন কিন্তু এর প্রভাবেই নিষেক ছাড়াই কিন্তু ডিম্বাশয়টি ফলে পরিণত হয় এবং একটা বীজবিহীন ফল উৎপন্ন হয়। ঠিক আছে, তো নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এই ফলটাকে কি বলা হচ্ছে, পার্থেনোকার্পিক ফল, এবং এই প্রসেসটাকে কি বলা হচ্ছে, পার্থেনোকার্পি। ঠিক আছে, তাহলে পার্থেনোকার্পি প্রসেসে কোন হরমোন সাহায্য করছে? মনে রাখবে অক্সিন হরমোন সাহায্য করছে। ঠিক আছে, তো অক্সিজেনের কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে কোনো কাজকে তুলে ধরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। তো সেই জন্য অক্সিজেনের কাজগুলো কিন্তু আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এবং খুব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বারে বারে পরীক্ষায় আসে। বোঝা গেল প্রত্যেকের অক্সিজেনে কোন কোন কাজ করে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হবে? ঠিক আছে, মানে আয়োডিনের অভাবে কোনো একটা রোগ যেটা হবে এই চারটে অপশানের মধ্যে, সেই ব্যক্তিকেই, মানে সেই রোগে আক্রান্ত ব্যক্তিকেই আমি আয়োডিন দেবো, তাই তো? জাস্ট প্রশ্নটা পরীক্ষায় ঘুরিয়ে এসেছে। তাহলে আমাকে দেখে নিতে হবে এই চারটে রোগের মধ্যে কোনটা আয়োডিনের অভাবে হয়। যেটা আয়োডিনের অভাবে হবে সেই ব্যক্তিকে, সেই রোগে আক্রান্ত ব্যক্তিকে কিন্তু আমি আয়োডিনটা প্রোভাইড করব। তো মনে রাখবে আয়োডিনের অভাবে কোন রোগ দেখা যায়? গলগণ্ড। অপশানে হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো আয়োডিনের অভাবে কি হচ্ছে, থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি ঘটছে, যেটাকে গলগণ্ড বা এন্ডেমিক গয়টার বলা হচ্ছে। আবার দেখো, এই থাইরয়েড গ্রন্থির অধিক ক্ষরণেও কিন্তু গলগণ্ড বা গয়টার রোগ দেখা যায়। কি বললাম, থাইরয়েড গ্রন্থির অধিক ক্ষরণেও গলগণ্ড বা গয়টার রোগ হয়। ঠিক আছে, রাতকানা কিসে হচ্ছে? ভিটামিন এ এর অভাবে রাতকানা হচ্ছে। কুষ্ঠ, দেখো কুষ্ঠ হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রোসি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং রিকেট, এটা তো ভিটামিন ডি এর অভাবে হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে তাহলে প্রত্যেকে কি বললাম, প্রত্যেক বিষয়টা মনে থাকলো তো? যে গলগণ্ড, বলছে কোন ব্যক্তিকে আমি আয়োডিন দেবো, মানে আয়োডিনের অভাবে যে রোগটা হবে সেটা যদি আমি জানি, তাহলে সেই রোগে আক্রান্ত ব্যক্তিকে আমি আয়োডিন দেবো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। এখানে আয়োডিন দেওয়া রয়েছে, এখানে অন্য রোগের অন্য, ঠিক আছে, ধর ক্যালসিয়ামের অভাবে যদি রিকেট হয়, তো বললাম আমি কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে নিচের চারটে অপশানের মধ্যে ক্যালসিয়াম দেব। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু প্রশ্নটা পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে। তাহলে বোঝা গেল প্রত্যেকের। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বোঝা থাইরয়েড হরমোনের কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের কোন রোগ দেখা যায়? ক্রেটিনিজম, মিক্সিডিমা, কুসিং বর্ণিত রোগ এবং অপশান ডিতে আছে ডায়াবেটিস মেলিটাস।
তো এই 4টে রোগের মধ্যে কোনটা থাইরয়েডের কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের হয়? মনে রাখবে অপশান এ মিক্সিডিমা। ঠিক আছে, তো দেখে নাও, থাইরয়েড হরমোনের কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের হচ্ছে মিক্সিডিমা এবং কম ক্ষরণে শিশুদের হচ্ছে ক্রেটিনিজম। ঠিক আছে, আর থাইরয়েড যদি শরীরে কম ক্ষরিত হয় শিশুদের কী রোগ হবে? ক্রেটিনিজম, এবং বড়দের কি হবে? মিক্সিডিমা। মনে থাকবে প্রত্যেকের, এই রোগগুলো থেকে কিন্তু বারে বারে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। মনে রাখার তুমি কীভাবে মনে রাখবে তার টিপস তোমাকেই খুঁজে বের করতে হবে। লিখো লিখো, যেমন ছোটোবেলায় লিখতে না, মুখস্থ করে লিখতে, সেরকম লিখতে থাকো। এর থেকে মনে রাখার ভালো উপায় আর আমার কাছে নেই। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে অগ্রস্থ মুকুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ বা অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে কোন হরমোন? জিব্বেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন এবং অপশান ডিতে আছে ইথিলিন। তো মনে রাখবে এই কাজও কিন্তু সাহায্য করছে অক্সিন হরমোন। ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর। তুমি আবার অক্সিনের কাজগুলো একবার চোখ বুলিয়ে নিও। একটু আগে আমি আলোচনা করলাম, আর আলোচনা করছি না। চলো পরের প্রশ্নে। বলছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অ্যাড্রিনালিন, থাইরক্সিন, পিটুইটারি এবং অপশান ডিতে রয়েছে অগ্নাশয়। তো দেখো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নামটা দেখে আমি কিন্তু বুঝে নেব নিশ্চয়ই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, কিন্তু ভুল। এটা কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। যদি এই নামটা শুনে ভেবে নাও তাহলে কিন্তু খুব ভুল করবে। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, এই হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। কোথা থেকে বললাম? পিটুইটারি গ্রন্থি থেকে। ঠিক আছে, মনে থাকে প্রত্যেকের। এর প্রধান কাজ কি? থাইরয়েড হরমোন সংশ্লেষে সাহায্য করা এবং থাইরয়েড কোলার আয়োডিন গ্রহণকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এই যে TSH, এই যে হরমোনটা, এ তো উৎপন্ন হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে, কিন্তু এর টার্গেট স্থল কোথায়? এর টার্গেট কোষ হচ্ছে কিন্তু থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, তোমাকে এখানে কি বলেছে? কোথা থেকে নিঃসৃত হচ্ছে, তখন কিন্তু তুমি উত্তর করবে অপশান সি পিটুইটারি গ্রন্থি থেকে। ঠিক আছে, যদি বলতো যে এই হরমোনের টার্গেট স্থান কোথায়, তখন কিন্তু এটা এই থাইরয়েড গ্রন্থি উত্তর হতো। ঠিক আছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসতো যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের টার্গেট অঙ্গ কোনটা, তখন কিন্তু পিটুইটারি করলে তোমার উত্তর কিন্তু ভুল হতো। ঠিক আছে, থাইরয়েড কখন হবে? এটা হচ্ছে টার্গেট অঙ্গ এই TSH এর। ঠিক আছে, মনে থাকবে, সেক্ষেত্রে থাইরয়েড উত্তর হতো, না হলে কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু এই TSH হরমোনটা কিন্তু নিঃসৃত হচ্ছে। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে ট্রপিক হরমোনের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কোন বিষয়গুলো সঠিক? দিয়ে দেখো 4টে তথ্য দেওয়া রয়েছে। তাহলে আমাকে ট্রপিক হরমোন কী ব্যাপারটা আমাকে জানতে হবে আগে, তাই তো? দেখো, যে হরমোন কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হবে, ঠিক আছে, অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন নিঃসরণকে উদ্দীপিত করছে, তাকেই বলা হচ্ছে কিন্তু ট্রপিক হরমোন। দেখো, হরমোন কিন্তু দেখো এই কাজের উপর নির্ভর করে না। হরমোন দু প্রকারে হয়ে থাকে, ট্রপিক হরমোন আর একটা হচ্ছে লোকাল হরমোন। লোকাল হরমোনগুলো কী করছে? এদের ক্রিয়াটা, লোকাল হরমোনের ক্রিয়াটা কি হচ্ছে? যেখানে উৎপন্ন হচ্ছে সেই উৎসস্থলেই কিন্তু সীমাবদ্ধ থাকছে। কিন্তু এই হরমোনগুলো, এই ট্রপিক হরমোনগুলো কি করছে? একটা জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, সেখান থেকে নিঃসৃত হচ্ছে। যেমন এই যে একটু আগেই তোমাকে বললাম না, TSH উৎপন্ন হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে, কিন্তু তার টার্গেট অঙ্গ কিন্তু থাইরয়েড গ্রন্থিতে, সেটাও কিন্তু তোমার অন্তঃক্ষরা গ্রন্থি। তো দেখো কি বলছে, সংজ্ঞাটা ভালো করে লক্ষ্য করো, যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন নিঃসরণকে উদ্দীপিত করছে। এক অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে এবং অপর অন্তঃক্ষরা গ্রন্থির তার হরমোন নিঃসরণকে কিন্তু উদ্দীপিত করছে। এটাই হচ্ছে ট্রপিক হরমোন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? এক্সাম্পলটা বুঝতে পারলে? TSH পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে, কিন্তু সে টার্গেট অঙ্গ তার হচ্ছে থাইরয়েড গ্রন্থি। সেই থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন নিঃসরণে তাকে উদ্দীপিত করছে। ঠিক আছে, এইটাই হচ্ছে ট্রপিক হরমোন। তো অপশান এতে কি বলছে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত। ঠিক আছে, অপশান এও ঠিক আছে। উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে কি আসিল? একদম ঠিক আছে। এবং কি বলছে? অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, অপর অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। তাহলে অপশান ডিতে বলছে এদের সবগুলি সঠিক।
তাহলে কি হবে উত্তর? অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? এ হচ্ছে ট্রপিক হরমোন। যেমন কি বলছে দেখো, ও বলছে অধিকাংশ ট্রপিক হরমোনই কিন্তু এই অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে কিন্তু নিঃসৃত হচ্ছে, যেমন থাইরয়েড স্টিমুলেটিং, এফএসএইচ, এলএইচ, এসিটিএইচ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে ট্রপিক হরমোন ব্যাপারটা কি? ট্রপিক হরমোন আর লোকাল হরমোনের মধ্যে বেসিক ডিফারেন্সটা বুঝতে পারলে তো? লোকাল হরমোন যেখানে উৎপন্ন হচ্ছে সেখানেই কিন্তু কাজ করছে, যেমন টেস্টোস্টেরন শুক্রাশয়ে উৎপন্ন হচ্ছে, তার কাজটাও কিন্তু শুক্রাশয়তেই, সে কিন্তু ডিম্বাশয়ে গিয়ে কাজ করতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে লোকাল হরমোন এবং ট্রপিক হরমোনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। আশা করি তোমাদের বোঝা হয়েছে, তাই তো? চলো পরের প্রশ্নে। বলছে মেলাটোনিন হরমোন সংশ্লেষিত হচ্ছে কোথা থেকে? নিউরোহাইপোফাইসিস, পিনিয়াল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি এবং অপশান ডিতে আছে হাইপোথ্যালামাস। মনে রাখবে মেলাটোনিন হরমোন, সেরাটোনিন এগুলো হচ্ছে সব কিন্তু এই পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। কি বললাম? অপশান বি পিনিয়াল গ্রন্থি। ঠিক আছে, আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে এই হরমোনটা সাধারণত অন্ধকারে নিঃসৃত হয়, সেই জন্য এটা হরমোন ড্র্যাকুলা বা অন্ধকারের হরমোন নামেও কিন্তু পরিচিত। এখন প্রশ্নের লেভেল যেভাবে দিনের দিন ডেভেলপ হচ্ছে, তো আমাদের কিন্তু এগুলোও জেনে রাখতে হবে। তো হরমোন ড্র্যাকুলা বা অন্ধকারের হরমোন নামে পরিচিত কিন্তু মেলাটোনিন। ঠিক আছে, আর মনে রাখবে এটা কিন্তু পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, যেটা মানবদের সব থেকে ক্ষুদ্রতম গ্রন্থি। কি বললাম? পিনিয়াল গ্রন্থি হচ্ছে মানবদের সব থেকে ক্ষুদ্রতম গ্রন্থি। তাহলে মানবদের বৃহত্তম গ্রন্থি কি? এটা তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। আমি কিন্তু এই প্রশ্নের উত্তর করিয়ে দিয়েছি, মানবদের বৃহত্তম গ্রন্থি কি। যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো তাদের কাছে কোনো ব্যাপারই নয়, আর যারা জানো না তারা জেনে যাবে। ঠিক আছে, পরে আমি আবার আলোচনা করব। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে ভিটামিন ডি এর সক্রিয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোন হরমোনটা? ভিটামিন ডি এর সক্রিয়করণেতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। প্যারাথ হরমোন, ইনসুলিন, ডোপামিন এবং অপশান ডিতে আছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তো মনে রাখবে ভিটামিন ডি এর সক্রিয়করণ বা পরীক্ষা যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি, মনে রাখবে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত প্যারাথাইরয়েড হরমোন বা যেটা হচ্ছে প্যারাথরমোন নামে পরিচিত। ঠিক আছে, যেটা কিনা রক্তে ক্যালসিয়ামের ভারসাম্যটাকে রক্ষা করছে। ঠিক আছে, তো ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করা মানে কিন্তু ভিটামিন ডিকে সক্রিয়করণ করা। ঠিক আছে, তাহলে অপশানে হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, প্যারাথরমোন যেটা প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কিন্তু নিঃসৃত হচ্ছে। ঠিক আছে, এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণকারী বা রক্তে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষাকারী হরমোন কি, তোমার মনে রাখবে প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোন গ্রন্থিটি যৌন হরমোন ক্ষরণের জন্য দায়ী? অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি এবং অপশান ডিতে আছে সিবেসিয়াস গ্রন্থি। তো মনে রাখবে অপশান সি পিটুইটারি গ্রন্থি হচ্ছে এর জন্য দায়ী। ঠিক আছে, যেখান থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হচ্ছে, সে কী করছে ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ক্ষরণ এসবে সাহায্য করছে, প্রোজেস্টেরন ক্ষরণে সাহায্য করছে, শুক্রাণু উৎপাদন বা টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করছে। ঠিক আছে, তো এই সেক্স হরমোনগুলোকে ক্ষরণে উদ্দীপিত করছে কিন্তু পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। ওই নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি গ্রীবাদেশে অবস্থিত? তো মনে রাখবে গ্রীবাদেশে অবস্থিত হচ্ছে এই দেখো থাইরয়েড গ্রন্থি। অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এই থাইরয়েড এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি যেটা এই গ্রীবাদেশে অবস্থিত। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। ওই নিচের কোন হরমোনকে অ্যান্টিজিব্বেরেলিন বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। অ্যান্টিজিব্বেরেলিন অক্সিন, ইথিলিন, ফ্লোরিজেন এবং অপশান ডিতে আছে অ্যাবসিসিক অ্যাসিড। তো মনে রাখবে অ্যাবসিসিক অ্যাসিড বা ডরমিন, ঠিক আছে, একে বলা হচ্ছে কিন্তু অ্যান্টিজিব্বেরেলিন। কেন না এ জিব্বেরেলিনের যে কাজ সেই কাজটাকে বাধা প্রদান করছে। ঠিক আছে, সেই জন্য একে বলা হচ্ছে অ্যান্টিজিব্বেরেলিন। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো মনে রাখবে ইথিলিন এটা হচ্ছে এক প্রকার গ্যাসীয় হরমোন, যেটা খুব ইম্পর্ট্যান্ট কাজ কিন্তু
ফল পাকাতে সাহায্য করে। ঠিক আছে, ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে আসে যে নিচের 4টে অপশানের মধ্যে কোনটা গ্যাসীয় হরমোন। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে, তো মনে রাখবে ইথিলিন কিন্তু গ্যাসীয় হরমোন। কি বললাম, এটা হচ্ছে গ্যাসীয় হরমোন। ঠিক আছে, ইথিলিন থেকে এই দুটো জিনিস কিন্তু মনে রাখতেই হবে। কি কি বললাম, একটা হচ্ছে এটা ফল পাকাতে সাহায্য করে, এবং 2 হচ্ছে এটা গ্যাসীয় হরমোন। ঠিক আছে, ইথিলিন থেকে এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর একটা মনে রাখবে ফ্লোরিজেন। ফ্লোরিজেন কি করছে, ফুল ফোটাতে সাহায্য করে। কি বললাম, এটা ফুল ফোটাতে সাহায্য করে। ঠিক আছে, আর অ্যাবসেসিক অ্যাসিড বা ডরমিনকে বলা হচ্ছে অ্যান্টি জিব্রেলিন, কেননা এটা জিব্রেলিনের কাজটাকে বাধা প্রদান করছে। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। প্রশ্নে কি বলছে দেখো, এবং এটাই কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে দুগ্ধক্ষরণ উদ্দীপিত করে নিচের কোন হরমোন। দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু। প্রথমে আমরা কি পড়েছিলাম, এই টাইপের একটা প্রশ্ন যে কোন হরমোন দুগ্ধক্ষরণে সাহায্য করে। দুগ্ধক্ষরণে সাহায্য করে কিন্তু অক্সিটোসিন। কি বললাম, অক্সিটোসিন কিন্তু দুগ্ধক্ষরণে সাহায্য করে, এবং এ কি করছে, দুগ্ধক্ষরণে উদ্দীপিত করছে। ঠিক আছে, 4টে অপশানের মধ্যে কোনটা হবে, গ্লুকাগন, প্রোল্যাকটিন, প্রোজেস্টেরন, এবং অপশান ডিতে রয়েছে ইস্ট্রোজেন। তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, প্রোল্যাকটিন হরমোন। এই প্রোল্যাকটিন হরমোন কিন্তু দুগ্ধক্ষরণকে উদ্দীপিত করে, মানে স্তন গ্রন্থির যে সেলগুলো থাকে সেই সেলগুলোকে দুগ্ধক্ষরণ করতে উদ্দীপিত করছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোল্যাকটিনের কাজ। এর আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে LTH, লিউটোট্রফিক হরমোন। ঠিক আছে, লিউটোট্রফিক হরমোন হচ্ছে এর আরেকটা নাম। ঠিক আছে, যেটার কাজ কি, স্তন গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, কর্পাস লুটিয়ামের কার্যকালকে দীর্ঘস্থায়ী করা, প্রোজেস্টেরন ক্ষরণে সাহায্য করা। ঠিক আছে, তো মেনলি মনে রাখবে এটা কিন্তু দুগ্ধক্ষরণে উদ্দীপিত করে। ঠিক আছে, এবং এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন, এবং এটা হচ্ছে এক প্রকারের প্রোটিন হরমোন। ঠিক আছে, এটা হচ্ছে এক প্রকার কি বললাম, প্রোটিন হরমোন। বোঝা গিয়েছে প্রত্যেকের। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 7 ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, 7 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, এবং যেই ব্যাচটার কোর্স ফি রাখা হয়েছে মাত্র 999 টাকা। কি বললাম, মাত্র 999 টাকা কিন্তু টোটাল কোর্স ফি, যেটা কিন্তু তুমি পুরো ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ একদম তোমার এক্সাম অবধি। ঠিক আছে, বোঝা গিয়েছে। আরও ডিটেলসে জানার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আমার ফোন নাম্বার কালেক্ট করে নিও, বা আমি তোমাদের ফোন নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে আমাকে কল করে নিও। ঠিক আছে, ডিটেলসে আমি তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, তো আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।